শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, যে যেখান থেকে যুক্ত হয়েছেন সুপ্রিয় সহকর্মীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি হিমু বড়ুয়া, সহকারী শিক্ষক আইসিটি, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, টেকনাফ কক্সবাজার। আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন জনাব কামাল হোসেন, সহকারী শিক্ষক গণিত, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, টেকনাফ কক্সবাজার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমার পরিচিতি। আমি হিমু বড়ুয়া, সহকারী শিক্ষক আইসিটি, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, টেকনাফ কক্সবাজার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসে যাওয়ার আগে একটি ভিডিও দেখব। ভিডিওটি দেখে আমরা বুঝতে পারবো আমরা কোন ক্লাসের দিকে যাচ্ছি। তাইলে আমরা ভিডিওটি দেখি। রাজধানীর খিলগাঁও বাজারে একাংশ আগুন পড়ে গেছে। রাত ৩টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ফয়সাল আহমেদের প্রতিবেদন। রাজধানীতে গেল মাসে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুনে পুড়ল খিলগাঁও বাজারের এক অংশ। গতরাত 3টার দিকে রেল লাইনের পাশের বস্তি ও কাঁচা বাজারে এই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই কাজ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এতে সহায়তা করে স্থানীয়রাও। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় তারা। আমার পথে ওখান থেকে ওনারা আগুনটা পুরোপুরি নিভিয়ে যায়নি। এ থেকে আগুনটা সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা বলছেন বাজারের ভেতরে কামারপট্টি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও জানান তারা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনে কি থেকে লাগছে না, আমরা জানি এখানে কামারের দোকান আছে, ওইখান থেকে মনে লাগছে গয়লাগুলো আছে, ওগুলো তো জ্বলন্ত অবস্থা থাকে, ফুলকি থেকে হয়তো আগুনটা ধরছে। এই ফায়ার সার্ভিসের উপপরিচালক দিলীপ কুমার ঘোষ সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। প্রায় 5টায় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় এবং নির্বাপন কাজ চলছে। অগ্নিকাণ্ডের উৎপত্তি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্বাপন শেষে তদন্ত করে বলা যাবে। খিলগাঁও কাঁচা বাজারে মুদি দোকান, থান কাপড়, কাঁচামাল সহ প্রায় সব ধরনের পণ্যের কয়েকশো দোকান রয়েছে। ফয়সাল আহমেদ, বৈশাখী সংবাদ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছ আমি কি ক্লাস নিতে যাচ্ছি। আমি আরেকটি ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। কস্টা কনকর্ডিয়া, রাজকীয় এক জাহাজডুবির গল্প। 2012 সালের 13 জানুয়ারি। ঘড়িতে তখন সময় রাত 9:45। ভূমধ্যসাগরীয় দ্বীপ টিগ্রিওর পাশ দিয়ে এগিয়ে চলেছে বিশাল এক প্রমুক্তরী। দেখে মনে হচ্ছে সমুদ্রের জলে ডানা ভিজিয়ে ভেসে চলছে এক সাদা দানবীয় রাজহাঁস। শান্ত সমুদ্র, আকাশ একটু মেঘলা, হাসিয়ার গানে মেতে আছে বিশাল প্রমুক্তরীর যাত্রীরা। এমন সময় হঠাৎ প্রবল বেগে কেঁপে উঠল গোটা জাহাজটি। হোঁচট খেয়ে ছিটকে পড়ে গেলেন অনেক যাত্রী। বিস্ময়ের রেশ কাটতে না কাটতেই জাহাজের একপাশ কাত হয়ে যেতে থাকলো। অন্ধকারে ডুবে গেল বিশ্বের অন্যতম বিলাসবহুল আলো ঝলমলে এই বিশাল প্রমোত্তরী। কস্টা কনকর্ডিয়া ছিল কনকর্ডিয়া সিরিজের প্রথম প্রমোত্তরী। 2004 সালে এই বিশাল রাজকীয় প্রমোত্তরীটি তৈরি করা হয়। প্রায় 570 মিলিয়ন আমেরিকান ডলার ব্যয় করে এই জাহাজটি নির্মাণ করা হয়েছিল। 5 বছর আগে 2012 সালের 13 জানুয়ারি এই বিশাল জাহাজটি ইতালির গিল্লিও দ্বীপের কাছে পানির নিচে লুকিয়ে থাকা এক বিশাল শিলার উল্টে যায়। নিহত হয় জাহাজের 32 জন মানুষ। পরে জাহাজটিকে মেরামতের অযোগ্য ঘোষণা করা হয়।
এবং এটিকে টেনে চেনোয়া বন্দরে নিয়ে আসা হয়। এবছরের জানুয়ারি মাস অবধি সেখানে পরিত্যক্ত হিসেবে পড়েছিল এই বিশাল প্রমোত্তরীটি। জোনাথন ডানকো কেলকোস্কি নামক এক জার্মান ফটোগ্রাফার গত বছর প্রবেশ করেন সেই ভুতুড়ে পরিত্যক্ত জাহাজটিতে। তিনি তুলে আনেন পরিত্যক্ত জাহাজটির অসাধারণ সব ছবি। ধ্বংস হয়ে যাওয়া জাহাজটির অতীতের আনন্দময় মুহূর্ত ও জীবনের চিত্র কিছুটা হলেও আঁচ করা যায় তার ছবিগুলো থেকে। চলুন দেখে নেই সেই অসাধারণ ছবিগুলো, সেই সাথে জেনে নেই ঠিক কি ঘটেছিল 13 জানুয়ারির রাতে। বিশাল প্রমোত্তরী কস্টা কনকর্ডিয়ার যাত্রা শুরুর সময় জাহাজের ক্যাপ্টেন ছিলেন ফ্রান্সিসকো চেটিনো। যাত্রার কয়েক ঘন্টা পর জাহাজটি ইতালির পশ্চিম উপকূলে আইসোলা ডেল গিগলিও দ্বীপের কাছে দুর্ঘটনার শিকার হয়। পানির নিচে লুকিয়ে থাকা ডুবন্ত শিলারাঘাতে জাহাজটির গায়ে 60 ফুট চওড়া এক গভীর ক্ষতের সৃষ্টি হয়। সমস্ত ইঞ্জিন রুমের পানি ঢুকে প্লাবিত হয় সমুদ্র জলে, ফলে জাহাজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দুইটি ভিডিও দেখেছ। দুইটি ভিডিওর মধ্যে দুইটি কারণ বা দুটি ঘটনা দুই রকম। একটি ঘটনায় দেখা গেছে বিভিন্ন মার্কেট এবং ঘরবাড়ি পড়ে যাচ্ছে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এসে এবং এলাকার মানুষ এসে এগুলো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আরেকটি ভিডিওটিতে তোমরা দেখেছো একটি জাহাজ দুর্ঘটনায় কবলিত হয়ে পানিতে ডুবে গেছে এবং হতাহত হয়েছে, বিভিন্ন মালামাল ডুবে গেছে, নষ্ট হয়েছে, বিনষ্ট হয়েছে। তাইলে এখন আমার ক্লাসটি, অর্থাৎ এই ক্লাসটি এখন আমি কি করতে যাচ্ছি তোমরা নিশ্চয়ই একটু একটু অবগত হয়েছ। আমরা এক ক্লাসে যাচ্ছি হচ্ছে ব্যবসায় উদ্যোগ, অধ্যায় 5, ব্যবসায়ীর আইনগত দিক, লিগ্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস। অর্থাৎ আমরা বিমা বা ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করব। 1400 সালে বিমার উৎপত্তি হয়। প্রথমত নৌ বিমাকে নিয়ে যাত্রা শুরু করে ইউরোপিয়ান বণিকরা। বণিক বলতে ইউরোপিয়ান ব্যবসায়ীদের মাধ্যমে বিমার প্রচলন শুরু হয়। পরবর্তীতে অগ্নি বিমা আসে এবং সবার পরে জীবন বিমা আসে। আমাদের বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় বিমা হচ্ছে জীবন বিমা। তাহলে বিমা কি? বিমা হচ্ছে এক ধরনের ব্যবসায়, অর্থাৎ বলা যায় একটা ঝুঁকি। বিমা হচ্ছে একটি মূলধন সৃষ্টি করে বিমা বয়স হলে, বৃদ্ধ বয়সে আমার যে সম্বল সৃষ্টি হয় সেটি হচ্ছে বিমা আত্মবিশ্বাসী করে, বিমায় অর্থ যোগান দেয়। তো এই বিমা বা ইন্স্যুরেন্স আমরা কিভাবে কি করব আমরা অধ্যয়ন করলে জানব। আজকের পাঠে আমরা জানতে পারবো বিমার ধারণা, বিমার প্রয়োজনীয়তা, বিমার প্রকারভেদ, বিমার প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটি হচ্ছে নৌ বিমা। বিশ্বে 1400 সালে প্রথম নৌ বিমাকে নিয়ে যাত্রা শুরু করে বিমা। নৌ বিমা কেন হয়? আগেরকার সময়ে যে এক দেশ থেকে অন্য দেশে যে মালামাল আনানয়ন করত, সেখানে কিন্তু জাহাজ বা নৌকা ব্যবহার করত। তখন যান ছিল না, তখন সড়ক পথ ছিল না, পানিপথে এই মালামালগুলো এক দেশ থেকে অন্য দেশে এগুলো আনানয়ন করত। তার জন্য যে ইউরোপিয়ান বলা হচ্ছে, ইউরোপিয়ান বণিক বা ব্যবসায়ীরা এই নৌ বিমাকে কেন্দ্র করে মূলত বিমার সৃষ্টি হয়। এরপরে হচ্ছে অগ্নি বিমা। অগ্নি বিমা হচ্ছে বিভিন্ন দোকানপাট, ঘরবাড়ি, সম্পদ যদি বিভিন্ন ঘরবাড়ি স্থাপনা যদি পড়ে যায়, এটার উপর বিমা। আমি পরবর্তীতে এটার বিশ্লেষণ করব। এরপরে হচ্ছে জীবন বিমা। জীবন বিমা কি? জীবন তো মানুষ মরে গেলে জীবন তো আর ফিরে পাওয়া যায় না, মানুষ তো ফিরে পাওয়া যায় না, কিন্তু জীবনের উপর একটা বিমা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর আগে একটু যাচ্ছি। যেমন নৌ বিমা।
নৌ বিমা হচ্ছে যখন শিপে করে বা জাহাজে করে বিদেশ থেকে যখন আমাদের দেশে বা অন্য একটি রাষ্ট্রে অন্য একটি দেশে যখন মালামাল ব্যবসায়িক কাজে পণ্যদ্রব্য ম্যাটেরিয়ালসগুলো নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় কবলিত হয়ে যখন জাহাজটি ডুবে যায় তখন আমাদের যে পণ্যদ্রব্য আমাদের সহায় সম্পদ আমাদের ব্যবসায়িক যে সম্বল যে মূলধন ছিল সব কিছু ডুবে যায় বা নষ্ট হয়ে যায়। তখন থেকে যে নির্দিষ্ট পরিমাণ ক্ষতি পাওয়ার আশায় যে বিমা চুক্তি বা এগ্রিমেন্ট করা হয় তাকে বলা হয় নৌ বিমা। অর্থাৎ বিমা কোম্পানির সাথে একটা চুক্তি বা এগ্রিমেন্ট আবদ্ধ হয়, ওইখানে লেখা থাকে কত পার্সেন্ট আমার জাহাজটা যদি ডুবে যায় পানিতে ডুবে যায় কত পার্সেন্ট হারে এই ক্ষতিপূরণ দিবে সেটা এগ্রিমেন্টে উল্লেখ থাকে। ঠিক তেমনিভাবে অগ্নি বিমায়ও সেম। অর্থাৎ আমার একটি দোকান আছে মার্কেট আছে ওখানে 5টি দোকান আছে 5টি দোকানে কোটি টাকার সম্পদ আছে, কোনো কারণে যদি প্রাকৃতিক বা অপ্রাকৃতিক যে কোনো দুর্ঘটনার মাধ্যমে যদি আগুন লেগে সেটি যদি নষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যায় তাহলে নির্দিষ্ট চুক্তিতে যেভাবে লেখা থাকে সেই পরিমাণ মতো যে ক্ষতিপূরণ পাওয়া যায় সেটি হচ্ছে বিমা। জীবন বিমা একটু ডিফারেন্স। জীবন বিমা মানুষ মরে গেলে মানুষটি আর বাঁচিয়ে আনা সম্ভব নয়, মানুষ মরণশীল আমরা সবাই জানি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, জীবন বিমা হচ্ছে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যদি সে দুর্ঘটনার কবলিত হয়ে যদি মারা যাওয়ার পরে সে তার যে পরিবারে যে তার ছেলে মেয়ে বউ বা আত্মীয় স্বজনরা আছে তাদেরকে কিছু অর্থ বিমা কোম্পানি যে জীবন বিমার সাথে যারা সম্পৃক্ত যে এগ্রিমেন্ট হয়েছে সে অনুযায়ী যে অর্থ তাদেরকে পৌঁছিয়ে দেয় সেটি হচ্ছে জীবন বিমা। অর্থাৎ যে ক্ষতি হয়েছে এই ক্ষতির যে ভবিষ্যৎ জীবন চিন্তা করে যে ক্ষতির একটি অংশ তাদের ভবিষ্যৎ প্রজন্মকে পৌঁছিয়ে দেয় সেটি করে থাকে কারা? জীবন বিমা। এরপরে নেক্সট স্লাইডে যাচ্ছি, বিমা কাকে বলে। এখন আসি, বিমা হচ্ছে কোনো না কোনো কারণে ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। সেটি কী রকম হতে পারে? প্রাকৃতিক বা অপ্রাকৃতিক। অর্থাৎ আমাদের দুর্ঘটনাগুলো প্রাকৃতিকভাবে হয়ে থাকে আবার অপ্রাকৃতিকভাবে হয়ে থাকে। প্রাকৃতিকভাবে যেগুলো হয় সেগুলো ন্যাচারালি হয়, যেগুলো আমাদের সৃষ্টিকর্তা থেকে দেওয়া হয় সেগুলো হচ্ছে প্রাকৃতিক। যেমন প্রাকৃতিক বলতে আমরা প্রাকৃতিক যে দুর্ঘটনাগুলো আমরা হই সেগুলো হচ্ছে বন্যা, সাইক্লোন, অতিবৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস, এগুলো হচ্ছে প্রাকৃতিক। এবং অপ্রাকৃতিক কীরকম? চুরি ডাকাতি, অপহরণ, অগ্নি, নৌ, রেল ও মোটর গাড়ি দুর্ঘটনা, এগুলো তোমরা দেখেই বুঝতে পেরেছো এই বিষয়গুলো হচ্ছে অপ্রাকৃতিক। যেমন চুরি ডাকাতি, যেগুলো মানব সৃষ্ট, যেগুলো যে অসাধু মানব দ্বারা সৃষ্টি হয় যে দুর্ঘটনাগুলো সেগুলোকে বলা হচ্ছে অপ্রাকৃতিক। যেমন চুরি ডাকাতি, এগুলো আমরা অসাধু যে মানুষগুলো আছে তাদের মাধ্যমে আমরা হয়ে থাকি। অপহরণ তোমরা বুঝতেই পেরেছো। এরপরে অগ্নি, এগুলো আমাদের অসাবধানতাবশত এবং আমাদের যে অসাবধানতাবশত বিভিন্ন কারণে অগ্নিসংযোগ হয়। এরপরে নৌ মানে আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলেছি পানিপথে যখন চলাচলের সময় প্রাকৃতিক বা অপ্রাকৃতিক বা নৌ, এইখানে যদি যারা জলদস্যু আছে ডাকাতি করে এইটার সাথে এটি সম্পৃক্ত, চুরি ডাকাতি আর নৌ চলাচলের পথে যে জলদস্যুরা আছে তাদের উপর হামলা করে তাদের সহায় সম্বল ছিনিয়ে নেয়, সেটাও অপ্রাকৃতিকের মধ্যে পড়ে। এরপরে রেল ও মোটর গাড়ি দুর্ঘটনা, যেমন আমরা অসাবধানতাবশত রাস্তায় বা সড়কে আমরা বিভিন্নভাবে অবাধে আমরা গাড়ি দ্রুত গতিতে চালিয়ে আমরা দুর্ঘটনায় কবলে পড়ি। ঠিক তেমনিভাবে রেলও সেরকম। রেল লাইনের একটি বিট যদি অসাধু চক্রের মাধ্যমে যদি এই রেল বিটটি তুলে ফেলা হয় তখনও এই রেল গাড়িটা দুর্ঘটনার কবলিত হয়। এইসব ঝুঁকি পরিহার বা কমানোর ক্ষেত্রে
বীমাকরণ একটি উত্তম উপায়। আমি আবারও বলছি, এসব ঝুঁকি পরিহার বা কমানোর ক্ষেত্রে বীমাকরণ একটি উত্তম উপায়। বীমা একটি ব্যবসায়ও বটে, বীমা একটি ব্যবসায়ও বটে। বীমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয় তাকে বীমাপত্র বলা হয়। বীমাপত্রে যাবতীয় সত্য লিখিত থাকে। অর্থাৎ একটি দুর্ঘটনা হওয়ার পরে, আমি এর আগেই বলেছি, একটি দুর্ঘটনা হওয়ার পরে যে ক্ষতিপূরণ বীমা কোম্পানি বা বীমাপত্রে যে এগ্রিমেন্ট, যে চুক্তিপত্রে যেরকম লেখা থাকবে সে অনুযায়ী বীমা কর্তৃপক্ষ তাদের এই ওয়ারিশগণকে সেই বিষয়টি, তাদের ক্ষতিপূরণগুলো পুষিয়ে দিয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখো বীমা কেন প্রয়োজন হয়। একজন ব্যবসায়ীর জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঝুঁকি নিরূপণ। পণ্য উৎপাদন ও বিক্রয় বহুবিধ ঝুঁকি বিদ্যমান। আমরা সবাই জানি একটি ব্যবসা করতে গেলে এই ব্যবসায়ে ঝুঁকি অবশ্যই আছে। যেমন কোনো জিনিসের ভৌতিক ক্ষতি, চুরি, কর্মচারীর পীড়া, আকস্মিক দুর্ঘটনা, আগুন, জাহাজডুবি ইত্যাদি কারণে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ক্ষতি হয়ে থাকে। বীমাকারী প্রতিষ্ঠান বীমাকৃত ব্যক্তি বা ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে উল্লিখিত প্রদত্ত প্রিমিয়ামের বিনিময়ে এই জাতীয় ক্ষতির জন্য তাই বীমায় সহায়ক একমাত্র। তোমরা এই বিষয়টি আবার বলছি আমি, একজন ব্যবসায়ীর জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঝুঁকি নিরূপণ করা। পণ্য উৎপাদন ও বিক্রয় বহুবিধ ঝুঁকি বিদ্যমান। যেমন কোনো জিনিসের ভৌতিক ক্ষতি, চুরি, কর্মচারীর পীড়া, আকস্মিক দুর্ঘটনা, আগুন, জাহাজডুবি ইত্যাদি। বীমাকারী প্রতিষ্ঠান বীমাকৃত ব্যক্তি বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে উল্লেখিত প্রদত্ত প্রিমিয়ামের বিনিময়ে এই জাতীয় ক্ষতির জন্য তাই বীমায় সহায়ক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো বুঝেছ বীমার প্রকারভেদ। আমাদের দেশে 4 প্রকার বীমা সর্বাধিক প্রচলিত, যেমন জীবন বীমা, নৌ বীমা, অগ্নি বীমা, দুর্ঘটনা বীমা। অনেক বীমা রয়েছে, তবে এই 4টি বীমাই আমাদের দেশে আছে। এবং এই বৈশ্বিক মহামারীতে তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।